যে আপনাদের যে ঘর ছাড়া না না, আমি বলি আমার অফিস যেটা ভাঙচুর হয়েছে, হ্যাঁ দুজন একটু আলাদা আমার রুবির মোড়ে যে অফিস ভাঙচুর হয়েছে, সেই ভাঙচুরের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। কারা করলো আমি থানায় অভিযোগ জানিয়েছি, নিশ্চিতভাবে তদন্ত করে পুলিশ বার করবে কারা করেছে, এবং আপনারাও নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন কারা করেছে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার যে ব্যক্তিগত অফিস রুবির মোড়ে যেটা ভাঙচুর হয়েছে তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। আমি আবারও সুযোগ বলছি, কাজে লাগানোর চেষ্টা করছি। অধিকাংশ জায়গায় দুপুর 12টার পরে যারা বিজেপি হয়েছে, এই গন্ডগোলটা অধিকাংশ জায়গায় তারা করেছে। 4 তারিখ দুপুর 12টার পরে যারা বিজেপি হয়েছে, দুই একটা জায়গায় যেখানে পুরনো বিজেপির কর্মীরা যুক্ত ছিলেন, আমি অন্তত এই জায়গায় শ্রমিক ভট্টাচার্য যে স্টেটমেন্টটা দিয়েছেন তাকে সাধুবাদ জানাবো এই কারণেই, কারণ 2021 সালে আমরা কিন্তু এই স্টেটমেন্ট দিই। আমরা যতই বলি 2021 সালে আমরা স্টেটমেন্টটা দিতে পারিনি, এবং 2021 সালে আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। আজকেও যখন এই ধরনের দুই একটা ঘটনা ঘটেছে, রাজ্য বিজেপি নেতৃত্ব তাদের কাছে জানানোর পরে, তারা খবর পাওয়ার পরে সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাকশন নিয়েছেন। বেশ কিছু ক্ষেত্রে তারা তাদের দলীয় কর্মীকেও অ্যারেস্ট করিয়েছে। স্পেডকে স্পেড বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। আমি বিজেপির বিরোধী রাজনীতি করি মানে সে একটা সঠিক কাজ করলেও তার সমালোচনা করবো, এটা সঠিক নয়। এই জন্যই আজকে দলের এই অবস্থা। আমাদের কাছ থেকে আমাদের যে কাজ করবার ইচ্ছা বা তাগিদ, সেটা মানুষ বলেছে এখন তোমরা বিশ্রাম নাও। যাদেরকে কাজ করবার জন্য মানুষ রায় দিয়েছে তাদের কাছ থেকে কাজটা আমাদের এখন দেখা উচিত। আর আমি সর্বশেষ আরেকটা কথা বলবো, যে কারণে আমাদের পদত্যাগ বলুন, যাই বলুন, যে আমাদের একটা ক্ষোভ বলুন, অভিমান বলুন, যে নেতৃত্বটা কোথায়। কর্মীদের খারাপ দিনে কি করে পাশে দাঁড়িয়ে রাজনীতি করতে হয়, আমার মনে হয় সেটা আমাদের বর্তমান দলীয় নেতৃত্ব, যারা সকল মন্ত্রী ছিলেন, গত কয়েক বছর ধরে নেতা নেত্রী হয়ে ঘুরে বেরিয়েছেন, তাদের ওই দিলীপ ভট্টাচার্য, এই শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে দেখে শেখা উচিত। গত 5 বছর ধরে তারা যেরকম ভাবে অত্যাচারিত তাদের কর্মীদের পাশে দাঁড়িয়েছিল, আজকে সেই একই ভূমিকা আমার দল কিন্তু পালন করতে পারছে। মানে কি করব, হাসবো না কাঁদবো না কি বলবো, আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। প্রত্যেক দিন একটার পর একটা সব দেখছি টিএমসির লোকজনদের। আর দর্শক যাদেরকে দেখছেন, ইনারা দুজন কলকাতার কাউন্সিলর এবং একজন বড় চেয়ারম্যান ছিলেন। ডান দিকে ডিপ কালারের যিনি শার্ট পরে রয়েছেন, যিনি কথা বলছেন, তার নাম হচ্ছে সুশান্ত ঘোষ। উনি 108 নম্বর কলকাতার ওয়ার্ড নাম্বার 108 ওখানকার কাউন্সিলর, আর বড় 12 তার চেয়ারম্যান ছিলেন। আর অরূপ চক্রবর্তী ওনাকে দেখে থাকেন, টিভিতে বসেন মুখপাত্র হিসেবে, 98 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তো এই দুজনে যেটা করেছেন, এই দুজন বড় চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সুশান্ত ঘোষ। আর অরূপ নামে যার কথা বলছি, উনি যেটা করেছেন, উনি পুরসভার অ্যাকাউন্টস কমিটি আছে, তো সেখান থেকে উনি সরে আসছেন, ইস্তফা দিয়েছেন অ্যাকাউন্টস কমিটি। তবে কেউই মানে কাউন্সিলর যে পদ, সেখান থেকে রিজাইন করেননি। আমি দেখছিলাম একটা ব্যাখ্যা দিচ্ছিলেন যে এখনও তো পুরসভার বোর্ড বাকি আছে, এখনই যদি রিজাইন করে দিই তাহলে আমার এলাকার মানুষ কী করে পরিষেবা পাবেন। তো সেই জন্য আমরা ডিরেক্টলি কাউন্সিলরের পদ থেকে ইস্তফা দিচ্ছি না, কিন্তু আমরা আমাদের প্রতিবাদ বা যাই ওনারা বলতে চাইছেন সেটা ওই জানাচ্ছি, পদত্যাগ করে পাবলিক অ্যাকাউন্টস কমিটির পদ থেকে সরে যাওয়া, আর উনি বড় চেয়ারম্যানের পদ থেকে সরে যাওয়া। এর আগে 9 নম্বর বড় চেয়ারপারসনের পদ থেকে সরে গেছেন দেবলীনা বিশ্বাস, মনে পড়ছে, ভবানীপুর এলাকার। হচ্ছেটা কি দর্শক? কালকে কি দেখলাম? কালকে দেখলাম মুখ্যমন্ত্রীর একটা মানে প্রশাসনিক বৈঠক হলো কল্যাণীতে। সেখানে 6 জন এমএলএ টিএমসি তারাও সেখানে সামিল হলেন। একজন এমপি কাকলি ঘোষ দস্তিদার, তিনিও দেখলাম বিশেষ এমপি হিসেবে অংশ নিলেন। উত্তরবঙ্গে যে বৈঠকটা হয়েছিল নিশীথ প্রামাণিকের ডাকে, সেখানে 15 জন, 14 না 15 এরকম সংখ্যাটা শুনছিলাম, টিএমসি এমএলএ জয়েন করেছেন, মানে বৈঠকে ছিলেন। কি হচ্ছে সব দর্শক? আবার এদিকে আমি আরেকটা কথা যেটা আমি বলতে চাইছি, যে দেখবেন মানে এমএলএ যারা আছেন, এমএলএ বা অন্যরা
তারা যতটা না এদিকে ঝুঁকছেন বা ডিরেক্টলি একেবারে ঘেঁষাঘেঁষি করার চেষ্টা করছেন, তার থেকে বেশি আমি দেখতে পাচ্ছি যারা কাউন্সিলর আছেন বিভিন্ন পৌরসভার, তাদেরকে দেখছি অনেক বেশি ঝুঁকে পড়তে বা অনেক বেশি মানে কাছাকাছি আসা বা নাম করা বিজেপির, তাদেরকে অনেক বেশি দেখতে পাচ্ছি যারা কাউন্সিলর। মানে এমএলএ এমপিদের থেকেও কাউন্সিলরদের তাগিদটা অনেক বেশি দেখছি যে কতটা বিজেপির প্রশংসা করা যায়, বা আমরা তৃণমূল থেকে সরে আসছি, তৃণমূলের প্রতি আমাদের ভরসা নেই, আমরা তো আপনাদের প্রশংসা করছি, তো আপনারা ভালো কাজ করছেন, করুন। মানে এই টাইপের বার্তা যেন তাদের মধ্যে দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এবং দর্শক, আরেকটা বিষয় বলতে হয়, দলের যিনি সুপ্রিমো আছেন তিনি দেখবেন এখনও স্বীকার করছেন না যে পরিবর্তনটা মানুষের রায়ে হয়েছে। তিনি এখনও বলে যাচ্ছেন এটা লুট করা হয়েছে। আমি দুদিন আগে যে ফেসবুক লাইভ দেখছিলাম সেখানেও বলেছেন কি 150টা আসনে নাকি বিজেপি এদিক সেদিক করে দিয়েছে, আমরা 235-35টা আসন পেতাম এরকম, আমরা ইভিএমের রিপোর্ট চাই বলে দুদিন আগেও বলেছেন। মানে তিনি এখন স্বীকার করছেন না যে মানুষের রায়ে রাজ্যে পরিবর্তন হয়েছে। যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তাকেও তিনি এখনও মানতে পারছেন না, তার নামই নিতে পারছেন না। মানে নেত্রী এইসব করছেন, কিন্তু এখানে এনারা বলছেন যে মানুষ আমাদেরকে বলছেন যে আপনারা একটু রেস্ট নিন। আমি আরও কথা শুনছিলাম, অরূপ চক্রবর্তী বলছিলেন যে এটা মানতে হবে, এটা না মানলে তাহলে আমাদের 21-এর জয়টাও মিথ্যা হয়ে যাবে, 24-এর জয়টাও মিথ্যা হয়ে যাবে, ওদিকে 16, 11 সব জয় মিথ্যা হয়ে যাবে যদি এটাকে মিথ্যা বলে, এটাকে যদি আমরা না মানি। মানে এত চেঞ্জ এই অরূপ চক্রবর্তীর ক্ষেত্রে আমি আরও বেশি করে বলবো, কারণ ওনাকে আমরা রোজ দেখি টিভির পর্দাতে কীভাবে কথা বলেন, বিজেপির যারা নেতৃত্ব আছেন তাদের সম্পর্কে কী সব বলে গেছেন। আর আজকে ভূয়সী প্রশংসা করছেন। ওনার দলের নেতারা বা যারা ওনাদের যে সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখানে পোস্ট করা হচ্ছে আমাদের উপরে হামলা হয়েছে, আমাদের উপরে বিজেপি আক্রমণ করছে, এই তো গণতন্ত্র মানা দল ইত্যাদি। আর এখানে ওনারা বসে বলছেন না বিজেপি কেউ ভাঙচুর করেননি, যারা 12টার পরে বিজেপিতে জয়েন করেছেন তারা এইসব করেছেন। মানে বিজেপি, এটা বিজেপিরও বক্তব্য, এই বক্তব্য বিজেপিরও, তো বিজেপি যতটা না এটা নিয়ে ব্যাখ্যা দিচ্ছে তার থেকে বেশি টিএমসির কাউন্সিলররা ব্যাখ্যা দিচ্ছেন, মানে বিজেপির পক্ষে আর কি কথাগুলো বলে দিচ্ছেন 12টার পর যারা। এবং এটাও বললেন যে সাধুবাদ জানাবো সমীপ ভট্টাচার্য যেটা বলেছেন এসব করা যাবে না। তারপরে কিছু দু একটা ঘটনা যেখানে ঘটেছে বিজেপির লোকের নাম ডিরেক্টলি উঠে এসছে, তাদেরকে পর্যন্ত গ্রেপ্তার করানো হয়েছে। মানে এইভাবে প্রশংসা করছেন। আবার সুশান্ত ঘোষ বলছেন ওদের দেখে শেখা উচিত, সমীপ ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, তাদের দেখে শেখা উচিত অসময়ে কীভাবে কর্মীদের পাশে থাকতে হয়। আমাদের লোকেরা সব কোথায়, যারা বড় বড় সব গাড়ি নিয়ে কনভয় নিয়ে ঘুরতেন। মানে বিজেপির লোকজনদেরকে সন্তুষ্ট করার জন্য যা বলার দরকার সব বলেছেন। কিন্তু প্রশ্ন, সন্তুষ্ট কি হচ্ছেন বিজেপির নেতারা? এটা হচ্ছে প্রশ্নের। আর কেনই বাজেন, আমি বলছিলাম যে কাউন্সিলররা কেন এত ঝাঁপিয়ে পড়ছেন। দেখবেন বিভিন্ন জায়গাতে, কাঁথি পুরসভাতে উল্টেই গেছে, 14 জনের মধ্যে সব রিজাইন করে দিয়েছেন, ওখানে তো প্রশাসক বসানো হয়েছে। আরও সব দেখবেন দমদম, ব্যারাকপুর, বিভিন্ন জায়গায় কাউন্সিলররা সবার আগে দেখছি পাল্টি খাচ্ছেন, মানে কাছাকাছি চলে আসছেন। মানেটা কি? ওটা পার স্কোয়ার ফিট যে অঙ্কটা, ওই অঙ্কের কারণে। মানে এমএলএ এমপি তাদের তো অনেকেরই বিরুদ্ধে করাপশন আছে, দুর্নীতির ব্যাপারটা আছে, কিন্তু একেবারে অঙ্ক কষে যারা দুর্নীতি করেছেন এবং অঙ্ক কষে ধরা যাবে, সেটা লোকে বলে থাকেন যে পুরসভার কাউন্সিলররা। কারণ পুরসভার এলাকাতে সবথেকে বেশি অঙ্ক কষে যে তোলাবাজিটা হয়, সে একেবারে স্কোয়ার ফুট ধরে সেটা হচ্ছে বিল্ডিং প্ল্যান, বিল্ডিং এসব স্যাংশন করা বা ইলিগাল করে পয়সা তুলে দেওয়া। এটাই হচ্ছে সবথেকে মূল উপার্জন, বলবো না, লুটপাটের জায়গা। সেই জন্য কি কাউন্সিলর এতটা ঝাঁপিয়ে পড়ছেন একেবারে? আর এমনিতে দেখছেন কলকাতার বুকে তো বুলডোজার চলছে, যেমন ইলিগাল কনস্ট্রাকশন ভাঙতে, তেমনি ওখানে এটাও প্রশ্ন তৈরি হয়েছে যে শুধু ওগুলো ভাঙলে হবে, শুধু ঠিকাদারকে ধরলে হবে, কন্ট্রাক্টরকে ধরলে হবে, যারা করেছেন মোটা অঙ্কের বিনিময়ে তাদেরকে ধরবেন না? সেখানে কাউন্সিলর, থানা, পুলিশের নামটা উঠে আসছে। এটা নিয়ে কিন্তু চর্চা হচ্ছে, এবং আমি দেখছিলাম মন্ত্রীও বলেছেন না সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে, আর ব্যবস্থা হচ্ছেও অনেকের বিরুদ্ধে, দেখতে পাচ্ছেন। ফলে এদিকে যত ব্যবস্থা হচ্ছে ওদিকে কি ততই ছটফটানি শুরু হচ্ছে। সেই জন্যে যতটা দ্রুত বিজেপির প্রতি একটা মনোভাব ব্যক্ত করে রাখা, একটু সিম্প্যাথি যাতে পাওয়া যায়, সেই জন্য এত রাতারাতি পাল্টে যাওয়া।
এই অরূপ বিশ্বাসের বক্তব্য দর্শক রোজই আপনারা শোনেন। আমি একটা পুরনো বক্তব্য শোনাই, বিজেপি নেতৃত্বের ব্যাপারে কীভাবে কথা বলতেন, দেখে দেখে কথা বলতেন, সবাই কম বেশি বলতেন। আমি একটা বক্তব্য ছোট্ট শোনাই। একটা সময় কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপারে কীভাবে চিমটি কাটা কথা উনি বলেছিলেন। দেখুন, আমি প্রথমে বলি বিজেপি ইমিউনিটির কথা। কিরকম ইমিউনিটি দেয় বিজেপি, এর আগে আমরা দেখেছি। স্বয়ং নরেন্দ্র মোদী কর্ণাটক লোকসভার প্রচারে গিয়ে প্রজ্জ্বল রেভান্না একজন ধর্ষকের হয়ে প্রচার করেছিলেন। বিজেপি ওখানে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি দিয়েছিল। ডিপ্লোম্যাটিক ইমিউনিটি মানে রেড পাসপোর্ট, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, বিদেশ মন্ত্রকের সাহায্য ছাড়া সে দেশ ছেড়ে পালাতে পারত না। একজন ধর্ষককে বিজেপি ডিপ্লোম্যাটিক ইমিউনিটি দেয়। এ রাজ্যের বুকে যিনি রাজ্যপাল আছেন, তিনি, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নারী নির্যাতনের। তার কন্যা সময় একজন মেয়ে যখন অভিযোগ করে, তাকে আর্টিকেল 361 এর ইমিউনিটি দেওয়া হয়। আর এখন দেখলাম গতকালকে কোল মাফিয়াদের ডাইরেক্টলি বিজেপি ইমিউনিটি দেওয়া হচ্ছে। এরকম অনেক কথা বলেছেন, আরও জোরালো সব কথা বলতেন। মুখপাত্র ছিলেন না, ওখানে বসে বলতেন, টিভিতে বসে বলতেন। সেই মানুষটির মুখে হঠাৎ বিজেপির নেতৃত্বের প্রশংসা হচ্ছে, তো সন্দেহ হবে না যে হঠাৎ এত খাতির কিসের, এত খাতির কেন করতে শুরু করেছেন। যাই হোক দর্শক, আপনারা বলবেন। তবে এটুকু পরিষ্কার ওনারা কেন করছেন, নিশ্চয়ই আপনাদের বুঝতে খুব একটা সমস্যা হচ্ছে না। আমার মনে হয় বিজেপি নেতৃত্বেরও বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এখন তারপর নেতৃত্ব কি করে সেটা একটা দেখার ব্যাপার আছে। তবে অন্য একটা দিক থেকে ভালো লাগছে, বিজেপিতে নেওয়া না নেওয়া এটা নিয়ে আমাদের তো প্রশ্ন আছেই, কিন্তু একটা দিক দিয়ে ভালো লাগছে যে টিএমসি দলটা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। নিজেদের পিঠ বাঁচাতে বলুন, আর নীতিনৈতিকতা টিএমসিতে চলে না, ছেড়ে দিন। পিঠ বাঁচাতে বলুন বা অন্য কোনো ভবিষ্যৎ পরিকল্পনা যাই বলে না কেন, যেভাবে টিএমসির নেতৃত্বের বিরুদ্ধে কথা বলছেন অনেকে সামনে এসে, এটা ওই দিক দিয়ে আমাদের ভালো লাগছে যে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ঝাঁপটা অনেক দ্রুত বন্ধ হয়ে যাবে, যেটা আমরা চাই মন থেকে। এটা তো আমরা চাই না যে সরকারের পরিবর্তন ঘটে গেছে, এবার আমরা চাই কি টিএমসির ঝাঁপটা বন্ধ হয়ে যাক। একে আমরা দেখতে চাই না পলিটিক্সে। তো সেই দিকে এগোচ্ছে, ওটা আমাদের দেখে ভালো লাগছে। কিন্তু তার মানে এই না ওই ঝাঁপ বন্ধ করতে সাহায্য করছি মানে বিজেপির ঝাঁপের তলায় ঢুকে পড়ব, এটা মেনে নেওয়া যাবে না। কারণ যা করেছেন ওনারা, যা বলেছেন ওনারা, ওইভাবে দলে আনা যাবে না। আর নরম কথা বলছি বলে সমস্ত তদন্তের আওতার বাইরে চলে গেলাম, স্কোয়ার ফিট হিসেবে পয়সা বুঝে নিয়েছি, ওগুলো নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব, এটাও কিন্তু হবে না, হওয়া উচিত না। দর্শক বলবেন যা বলার, কেন এরকম ওনারা করছেন। অবশ্যই আপনাদের মতামত থাকবে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।